হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার 28 নাম্বার ক্লাস। এর আগে কিন্তু আমাদের আরও 27টা ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কোন বিজ্ঞানী বলেন যে পদার্থ শক্তিতে ও শক্তি পদার্থে পরিবর্তন হতে পারে? দেখো, খুব ফেমাস একটা ইকুয়েশন কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? সেই ইকুয়েশনটা কিন্তু হচ্ছে E ইকুয়ালস টু এমসি স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ এনার্জি, ই ফর কিন্তু এনার্জি কিন্তু হয়ে থাকে মাস অর্থাৎ ভর, আর এখানে এই যে সিটা আছে না, এই সি মানে কিন্তু লাইটের স্পিড, ঠিক আছে? লাইটের যে স্পিড থাকে তার স্কোয়ার ইন্টু মাস, এটা কিন্তু সমান সমান হয়ে থাকে এনার্জি, ঠিক আছে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে ল অফ রিলেটিভিটি, ঠিক আছে? এটাকেই কিন্তু বলা হয় ল অফ রিলেটিভিটি, ল অফ রিলেটিভিটি, ঠিক আছে? এই যে লটা কে দিয়েছিল, তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আইনস্টাইনই কিন্তু বলেছিল, অ্যালবার্ট আইনস্টাইনই কিন্তু সবার প্রথম বলেছিল যে এনার্জি মাসে আর মাস এনার্জিতে কিন্তু কনভার্ট হয়, অর্থাৎ শক্তি কিন্তু পদার্থতে আর পদার্থ কিন্তু শক্তিতে রূপান্তর হতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 2 নম্বর কোশ্চেন, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কী? দেখো, প্লাস্টার অফ প্যারিসের সঙ্গে আমরা সকলেই পরিচিত, তো সেই প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কী? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশন আছে, CaSO4 হাফ H2O, CaSO4 2H2O, CaSO4 12H2O আর ZnSO4। দেখো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু CaSO4 হাফ H2O, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এইবার দেখো, এই যে CaSO4 হাফ H2O, এটাকে রাসায়নিক নাম কি? এটা তো আমাদের রাসায়নিক ফর্মুলা হয়ে গেল। এটা রাসায়নিক নাম কি? তো মনে রাখবে, এইটা রাসায়নিক নাম কিন্তু ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, ঠিক আছে? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। এই যে এখানে যে হাফটা আছে না, এই হাফটার জন্য কিন্তু এটার নাম হয়েছে কি? এই হাফটার জন্য কিন্তু এটার নাম হয়েছে হেমিহাইড্রেট, ঠিক আছে? এবার দেখো, ঠিক একই রকম কিন্তু সংকেত একটা কি আছে, সেটা কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি, CaSO4 2H2O, এটাকে কিন্তু বলা হয়ে থাকে জিপসাম, ঠিক আছে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে জিপসাম, যেটা কিন্তু সিমেন্ট তৈরির একটা মুখ্য উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় কিন্তু এই যে দুটো তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুটো ফর্মুলা আছে, এদের ভেতরে কিন্তু খুব কনফিউশন হয়ে যায়, ঠিক আছে? যে কোনটা প্লাস্টার অফ প্যারিস আর কোনটাকে জিপসাম বলা হয়ে থাকে। তো মনে রাখবে, যেটা কিন্তু হাফ H2O, এটাকে কিন্তু বলা হয়ে থাকে প্লাস্টার অফ প্যারিস, বা এটাকে কিন্তু পপও বলা হয়ে থাকে। আর এই যে CaSO4 2H2O আছে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে জিপসাম, আর এই জিপসাম কিন্তু সিমেন্ট তৈরির একটা মুখ্য উপাদান। তো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, পরবর্তী কোশ্চেন। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট বা CaSO4 হাফ H2O। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে? ল্যান্থানাম, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করবে, এটা ল হবে, ঠিক আছে? এটা ল হবে, ঠিক আছে? ল্যান্থানাম মৌলটির পারমাণবিক সংখ্যা কত? তো দেখো, এই যে ল্যান্থানাম মৌলটি আছে না, এই ল্যান্থানাম মৌলটির পারমাণবিক সংখ্যা কত? ব্যাক টু ব্যাক 4টে অপশন দিয়েছে, 52 দিয়েছে, 57 দিয়েছে, 58 দিয়েছে আর 60 দিয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? ল্যান্থানাম যে মৌলটা আছে, এটার কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কিন্তু 57, ঠিক আছে? মৌলটার নাম কি? মৌলটার নাম কিন্তু ল্যান্থানাম, ঠিক আছে? ল্যান্থানাম কিন্তু মৌলটার নাম, আমি এখানে বাংলাতেও লিখে দিচ্ছি, ঠিক আছে? ল্যান্থানাম দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরআরবি গ্রুপ ডি এর যে আরআরবি যে এনটিপিসির পরীক্ষাটা হয়েছিল, সেই এনটিপিসি পরীক্ষাতেও কিন্তু এই ল্যান্থানাম নিয়ে কোশ্চেনটা এসেছিল, যে ল্যান্থানাম আধুনিক পর্যায় সারণীর কোন ব্লকে থাকে, ঠিক আছে? তো মনে রাখবে, এটা কিন্তু আধুনিক পর্যায় সারণীর ডি ব্লকে থাকে, ডি ব্লক প্লাস হচ্ছে 57 নম্বর কিন্তু এটার পারমাণবিক ক্রমাঙ্ক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? ইউনিফর্ম বা সমান গতিবেগে বস্তুর ত্বরণের কি পরিবর্তন হয়ে থাকে? তো দেখো, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশন দিয়েছে, কি দিয়েছে? শূন্য হয়, একই থাকে, বেড়ে যায় বা কমে যায়। তো মনে রাখবে, যখনই ইউনিফর্ম থাকবে, ঠিক আছে? যখনই ইউনিফর্ম থাকবে তখন মনে রাখবে কি হয়? তখন কিন্তু শূন্য হয়ে যায়, ঠিক আছে? ত্বরণ কি হয়ে যায়? তখন কিন্তু শূন্য হয়ে যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 5 নম্বর কোশ্চেন, একটা অঙ্ক দিয়েছে ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে। একটি পরিবাহীর মধ্যে দিয়ে 1 মিনিটে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে বৈদ্যুতিক আধানের পরিমাণ কত হবে? দেখো, সবার প্রথম কিন্তু তোমাদেরকে একটা ফর্মুলা কিন্তু ডাইরেক্ট মনে রাখতে হবে, যে কিউ ইকুয়ালস টু, কিউ মানে কিন্তু আধান, আই গুণ টি হয়ে থাকে। অর্থাৎ আই মানে কি? আই মানে কিন্তু হয়ে থাকে তড়িৎ প্রবাহ মাত্রা, আই মানে কিন্তু হয়ে থাকে তড়িৎ প্রবাহ মাত্রা, আর টি মানে কি থাকে? টি মানে কিন্তু সময়। কিন্তু এখানে কিন্তু একটা নোট আছে, নোটটা কি? তোমাদেরকে কিন্তু টিটাকে সবসময় কিসে কনভার্ট করতে হবে? সবসময় কিন্তু সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমাদের এখানে কি দিয়েছিল? আমাদের এখানে কিন্তু দিয়েছে 1 মিনিট, তাই আমাদেরকে কিন্তু 1 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। 1 মিনিটের মধ্যে কিন্তু 60 সেকেন্ড থাকে, তাই আমাদেরকে কিন্তু 1 মিনিটের পরিবর্তে 60 সেকেন্ড এখানে লিখতে হবে। তাই আমি যদি এখানে ফর্মুলাটাকে পুট করি, তাহলে সর্বপ্রথমে কিউ ইকুয়ালস টু কী হবে না, আই গুণ টি হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো, আমাদের যে 1 মিনিট ছিল, সেই 1 মিনিট ইকুয়ালস টু আমরা কত লিখে নেবো? এখানে আমরা 60 সেকেন্ড লিখে নেবো। এবার আমরা সিম্পল ডেটাগুলোকে পুট করি।
এখানে কত ছিল, এটা কিন্তু ছিল 0.75, ঠিক আছে 0.75 কিন্তু ছিল। আমি এখানে এটা আবার লিখছি। তো দেখো কিউ ইকুয়ালস টু হচ্ছে আইটি, এখানে কিউ আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। অ্যাম্পিয়ার কত, তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু 0.5 ছিল, 0.75 ছিল। আর টি কিন্তু ছিল কত, টি কিন্তু ছিল 60। এবার যদি আমরা এখানে দেখি, তো এখানে এই যে পয়েন্টের জন্য কিন্তু নিচে এখানে 100 হয়ে যাবে। এটা দিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি, এখানে কিন্তু 5 দুগুণে 10 হবে, এখানে 3 দুগুণে 6 হবে। 5 দিয়ে যদি এটাকে কাটি, তো 5 15তে কিন্তু 75, আলটিমেটলি আমরা কত পাবো, 3 15তে কিন্তু 45। তাই 45 কুলাম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার অর্থাৎ কিউ ইকুয়ালস টু আইটিএ, এই ফর্মুলার সাহায্যে আমাদের সঠিক অ্যান্সারটা কত বেরোলো, 45 কুলাম কিন্তু বেরোলো। আর এই যে তড়িৎ আধান আছে, এই তড়িৎ আধান কিন্তু সবসময় কুলাম্বে মাপা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন। আর একটা কিন্তু অঙ্ক দিয়েছে, দুটি বিন্দুর ভেতরে বিভব পার্থক্য 12 ভোল্ট ও তড়িৎ আধান 5 কুলাম হলে কার্যের পরিমাণ কত। তো দেখো তোমাদেরকে কিন্তু আর একটা ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা কিন্তু এখানে মনে হচ্ছে একটু ডেটা না, ঠিক আছে। দেখো ফর্মুলাটা কি, ফর্মুলা কিন্তু ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি হয়ে থাকে। দেখো এই যে ইলেকট্রিসিটির ফলে যে ওয়ার্ক ডানটা হয়ে থাকে, সেই ইলেকট্রিসিটির ফলে যে ওয়ার্ক ডান হয় সেটা কিন্তু কি হয়ে থাকে, সেটা কিন্তু হয়ে থাকে ওয়ার্ক ডান ইকুয়ালস টু ভোল্ট ইন্টু সি, অর্থাৎ ভি ইন্টু সি, ঠিক আছে। অর্থাৎ দেখো এই যে ইলেকট্রিসিটির ফলে যে কতটুকু কার্য হচ্ছে সেটাকে কিন্তু মেজার করতে গেলে আমাদের কি প্রয়োজন, আমাদের কিন্তু ভোল্ট এককটা প্রয়োজন। আর কিন্তু আমাদের যে চার্জ অর্থাৎ ইলেকট্রিক চার্জ, সেটা কিন্তু এটাকে আমরা কিউ বলতে পারি, ঠিক আছে, কিউ প্রয়োজন। তো এখানে ডাইরেক্ট ফর্মুলাটা আমরা মুখস্থ করতে পারি যে ইলেকট্রিসিটির প্রভাবে যদি আমাদেরকে কাজ বের করতে দেয়, সেক্ষেত্রে ডাব্লু মানে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে ভোল্ট ইন্টু কুলাম, ঠিক আছে। তো আমাদের এখানে সিম্পল ডেটাটা পুট করতে হবে। এখানে কত ভোল্ট দিয়েছে, 12 ভোল্ট দিয়েছে। আর এখানে কিন্তু তড়িৎ আধান কত দিয়েছে, তড়িৎ আধান কিন্তু দিয়েছে 5। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হবে, 5 12 60। আর দেখো এখানে কিন্তু কার্যের পরিমাণ চেয়েছে, কার্য সবসময় কিসে হয়ে থাকে, কার্য কিন্তু সবসময় জুল এককে হয়ে থাকে। তাই 60 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু একটা নতুন ধরনের অঙ্ক, ঠিক আছে। আমি ফর্মুলাটা এখানে আবার লিখছি যে ইলেকট্রিসিটির প্রভাবে সিটির প্রভাবে যে কার্যটা হয়ে থাকে সেটা কিন্তু ডাব্লু ইকুয়ালস টু কী হয়ে থাকে, ভি গুণ কিউ হয়ে থাকে, ঠিক আছে, ভি গুণ কিউ। যেখানে ভি মানে কিন্তু ভোল্ট, মানে যেটাকে আমরা তড়িৎ বিভব বলতে পারি। আর কিউ মানে কী হয়ে থাকে, কিউ মানে কিন্তু হয়ে থাকে তড়িৎ আধান। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা তোমরা একটু মুখস্থ করে রাখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকে 7 নম্বর কোশ্চেন, একাইনোডার্মাটা গোষ্ঠীর প্রাণী সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়। দেখো এই যে একাইনোডার্মাটা গোষ্ঠীর যে প্রাণী আছে না, এদেরকে সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়, ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, সমুদ্র দিয়েছে, নদীতে দিয়েছে, স্থলে দিয়েছে, আর আকাশে দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এই যে একাইনোডার্মাটা গোষ্ঠীর যে প্রাণীরা আছে, এদেরকে কিন্তু আমরা মেজারলি সমুদ্রে দেখতে পাই, ঠিক আছে, আমরা কিন্তু সমুদ্রে দেখতে পাই। আর এর এক্সাম্পল কি, এর এক্সাম্পল কিন্তু তোমরা বলতে পারো, দেখো এই যে এর এক্সাম্পল কিন্তু সি কিউকুম্বার, ঠিক আছে, সি কিউকাম্বার, এটা কিন্তু এই যে একাইনোডার্মাটা আছে, এই একাইনোডার্মাটার একটা এক্সাম্পল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 8 নম্বর কোশ্চেন, কোনো পরিবাহীর রোধ বৃদ্ধি পেলে তড়িতের প্রবাহ কেমন হবে। মনে করো এটা একটা পরিবাহী আছে, মনে করো এটা একটা কারেন্টের তার আছে, ঠিক আছে, একটা কারেন্টের তার আছে। তো মনে রাখবে যত বেশি কারেন্টের তারের ভেতর দিয়ে রোধ যাবে না, তত কিন্তু ইলেকট্রিসিটি কম প্রবাহিত হবে, ঠিক আছে। মনে করো এটা একটা পরিবাহী আছে, আর এটা মনে করো রোধ, ঠিক আছে। দেখো এই রোধের যে পরিমাণটা সেটা কিন্তু যত বড় হবে তত কিন্তু আমাদের যে ইলেকট্রিসিটি আছে ওটা কিন্তু লেস ইলেকট্রিসিটি, অর্থাৎ কম কিন্তু বহন হবে, ঠিক আছে। আর মনে করো আমি এখানে দুটো কম্প্যারিজন করছি, মনে করো এটা একটা এত বড় একটা রোধ আছে, আর এটা মনে করো এই একই রকম তারে কিন্তু এই ছোট একটা রোধ আছে, ঠিক আছে। তো দুটোর মধ্যে কোনটাতে ইলেকট্রিসিটি বেশি যাবে, তো মনে রাখবে যেইটার রোধ কম, ঠিক আছে, এইটার মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি বেশি যাবে। আর যেটার কিন্তু রোধ বেশি থাকবে সেইটার মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি কম যাবে। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু তড়িৎ প্রবাহ কমে যাবে, ঠিক আছে। যত বেশি রোধ হবে, রোধ যত বাড়বে, ঠিক আছে, রোধ যত বাড়বে তত কিন্তু আমাদের যে ইলেকট্রিসিটি আছে সেটা কিন্তু কমে যাবে, ঠিক আছে। আমাদের যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কটা কিন্তু এইরকম, ঠিক আছে, যে আর কি থাকে, আর ইকুয়ালস টু কিন্তু কী হয়ে থাকে, আর ভেরিজাস কিন্তু 1/a, এটা কিন্তু যে সম্পর্কটা এদের ভেতরে সেটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। যত বেশি আমাদের তোমার হচ্ছে রোধ বাড়বে তত কিন্তু আমাদের যে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা কিন্তু কমবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন, কোনো বস্তুর স্থিতিশক্তি নিম্নলিখিত কোনটি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, ঠিক আছে। দেখো এখানে আমাকে একটা ছবি আঁকতে হবে। তো দেখো স্থিতিশক্তি মানে কি বলেছে, দেখো স্থিতিশক্তি মানে কিন্তু আমরা সকলেই জানি
স্থিতিশক্তির ফর্মুলা কিন্তু mgh, যেখানে কিন্তু এই এইচটা সবথেকে বড় ম্যাটার করে। এবার দেখো, যদি আমি এখানকার ছবি আঁকি, মনে করো এটা একটা সারফেস, এটা মাটি থেকে, এই যে কোনো একটা বস্তু আছে এটা মাটি থেকে মনে করো 5 মিটার উঁচুতে আছে, ঠিক আছে। তো এইটার ভেতরে যে পরিমাণ স্থিতিশক্তি থাকবে, কিন্তু এই বস্তুটা যদি 5 মিটারের পরিবর্তে 50 মিটার উঁচুতে থাকে, তাহলে কিন্তু এর ভেতরে কি থাকবে না, স্থিতিশক্তি কিন্তু বেশি হবে। তো মনে রাখবে স্থিতিশক্তি কিন্তু পোটেনশিয়াল এনার্জি, এটাকে আমরা বলে থাকি। পোটেনশিয়াল এনার্জি কিন্তু ইনক্রিজ হয় কিসের সঙ্গে সঙ্গে? পোটেনশিয়াল এনার্জি কিন্তু ইনক্রিজ হবে যখন কি হবে না, যখন কিন্তু হাইটটাও ইনক্রিজ হবে, ঠিক আছে। হাইটটাও কিন্তু ইনক্রিজ হবে, যত হাইট বাড়বে তত কিন্তু পোটেনশিয়াল এনার্জিটাও আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 10 নম্বর কোশ্চেন কী বলেছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হয়ে যাবে বিভব পার্থক্য। এটা হয়ে যাবে বিভব পার্থক্য। কি বলেছে? বিভব পার্থক্য কখন হবে, বিভব পার্থক্য কখন, এটা হবে কত হবে, ঠিক আছে। বিভব পার্থক্য কত হবে যখন একটা পরিবাহীর মধ্যে দিয়ে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, যার রোধ হচ্ছে 30 ওহম। দেখো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু একটা অঙ্ক, তোমাদেরকে একটা ডাইরেক্ট ফর্মুলা মনে রাখতে হবে, যে বিভব পার্থক্য, যেটাকে আমরা ভোল্ট বলে থাকি, বিভব পার্থক্য সমান সমান কিন্তু হয়ে থাকে I গুণ R, ঠিক আছে। কি হয়ে থাকে? I গুণ R, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু কিন্তু হয়ে থাকে রেজিস্ট্যান্স। এবার দেখো সিম্পল কিন্তু আমাদের ডেটাটা পুট করতে হবে। তো ভি আমাদেরকে বের করতে দিয়েছে, আমরা কত পেয়েছি, আই কত পেয়েছি, আই কিন্তু পেয়েছি 5 অ্যাম্পিয়ার, আর আর কত পেয়েছি, আর কিন্তু বলেছে 30 ওহম। তো সিম্পলি গুণ করলে আমরা কত পাবো? সিম্পলি গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব 150, আর এই যে 150, এটা তো ভোল্টই আমরা বের করছি, তাই এটা কিন্তু 150 ভোল্ট আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আমি ফর্মুলাটা আবার লিখছি, যে তড়িৎ বিভব পার্থক্য ভি ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে আই গুণ আর, ঠিক আছে। এটা কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা, আর এই ফর্মুলা থেকে কিন্তু পরীক্ষাতে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন, আজকের 11 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনো ব্যক্তি দেওয়ালে ধাক্কা দিলে দেওয়াল সরতে পারে না, এখানে কার্যের পরিমাণ কেমন হবে? তো দেখো এখানে যদি আমি দেখি, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। অপশানগুলো কী কী দিয়েছে একবার আমরা দেখব। সমান হবে, অসমান হবে, শূন্য হবে, আর নট হবে। মনে করো এটা একটা দেয়াল, ঠিক আছে, এটা একটা দেয়াল। কোনো একটা ব্যক্তি এখান থেকে, মনে করো কোনো একটা ব্যক্তি আছে, কোনো একটা ব্যক্তি এখান থেকে দেয়ালটাকে ঠেলছে, কিন্তু তোমরা যদি একটুখানি ভেবে দেখো, দেয়ালকে ঠেললে কি দেয়াল সরবে? দেওয়াল কিন্তু সরবে না, ঠিক আছে। এই ব্যক্তির যত, মনে করো এই ব্যক্তি যদি 5000 নিউটনের ফোর্সও প্রয়োগ করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ব্যক্তিটার কথা বলছি, নট কিন্তু কোনো, মনে করো কোনো জেসিবি দিয়ে আমি দেয়াল ভাঙছি, সেক্ষেত্রে তো ওটা ভেঙে যাবে। আমি এই ব্যক্তিটার কথা বলছি, এই ব্যক্তিটা যতই বল প্রয়োগ করুক না কেন, এই দেয়ালটাকে কিন্তু সরাতে পারবে না, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, দেয়ালটা সরছে না, আর আমরা কি জানি, যখন কোনো বস্তু সরণ হয় না, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হয় না, তখন কিন্তু তার কার্য কেমন হয়ে থাকে? তখন তার কার্য কিন্তু হয়ে থাকে শূন্য। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কার্য কেমন হবে না, কার্য হবে কিন্তু শূন্য। কেন শূন্য? তার কারণ সরণ হচ্ছে না, ঠিক আছে। আসলে কারণটা কী এর? আসলে কারণটা হচ্ছে কিন্তু সরণ হচ্ছে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 12 নম্বর কোশ্চেন কী বলেছে, হ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ কোথায় দেখতে পাওয়া যায়? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, ঠিক আছে। এটা থ্যালোফাইটা হবে, ঠিক আছে, এটা থ্যালোফাইটা হবে, এটা হ্যালো না, আজকে একটু বেশি স্পেলিং মিস্টেক দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা কিন্তু হয়ে যাবে থ্যালোফাইটা, ঠিক আছে। তো থ্যালোফাইটা গোষ্ঠীর উদ্ভিদদেরকে আমরা কোথায় দেখতে পাই? ঠিক আছে, দেখো যে থ্যালোফাইটা গোষ্ঠীর যে উদ্ভিদগুলো আছে না, এদেরকে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জলে দেখতে পাই, ঠিক আছে। আর এই থ্যালোফাইটাকেই কিন্তু বলা হয়ে থাকে শৈবাল জাতীয় উদ্ভিদ, ঠিক আছে। থ্যালোফাইটাকেই কিন্তু বলা হয়ে থাকে শৈবাল জাতীয় উদ্ভিদ। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদদের কিন্তু আমরা জলে দেখতে পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকে 13 নম্বর কোশ্চেন, উদ্ভিদের কোন কলার ভেতরে বড় অন্তঃকোষীয় ফাঁক থাকে? ঠিক আছে, উদ্ভিদের কোন কলার ভেতরে বড় অন্তঃকোষীয় ফাঁক থাকে? দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী কী দিয়েছে? প্যারেনকাইমা দিয়েছে, কোলেনকাইমা দিয়েছে, স্ক্লেরেনকাইমা দিয়েছে, আর জাইলেম দিয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু উদ্ভিদের যে প্যারেনকাইমা কলা থাকে না, সেই প্যারেনকাইমা কলার ভেতরে কিন্তু বড় বড় তুমি ফাঁক দেখতে পাবে, ঠিক আছে। বড় বড় কিন্তু তুমি ফাঁক দেখতে পাবে, ঠিক আছে, অন্তঃকোষীয় ফাঁক দেখতে পারবে, ঠিক আছে। এটাকে কিন্তু বলা হয়ে থাকে প্যারেনকাইমা কোষ। এবার দেখো এখানে জাইলেম আছে, জাইলেম সম্পর্কে আমরা একটা এক্সট্রা ডিটেলস দেখে নেব। জাইলেম জিনিসটা কি? দেখো জাইলেম কিন্তু উদ্ভিদের যে খনিজ লবণ থাকে আর উদ্ভিদের যে জল থাকে, সেই জল এবং খনিজ লবণ পরিবহনের ক্ষেত্রে কিন্তু জাইলেমের ভূমিকা সবথেকে বেশি। আর ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ কিন্তু, ফ্লোয়েম মানে কি মনে রাখতে বলেছি? ফ্লোয়েম মানে কিন্তু ফুড, এইটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। আজকের 14 নম্বর কোশ্চেন, 10 ওহম ও 20 ওহম রোধযুক্ত একটি পরিবাহীকে সিরিজে কানেক্ট করলে তুল্য রোধ কত হবে? দেখো বাড়িতে আমাদের যে বর্তনী থাকে, সেখানে কিন্তু দুই ধরনের রোধ হয়ে থাকে, ঠিক আছে। একটাকে কিন্তু আমরা বলি সিরিজ,
একটাকে বলি আমরা সিরিজ, আর একটাকে কিন্তু আমরা বলি প্যারালাল। ঠিক আছে, প্যারালাল, একটাকে কিন্তু বলি সিরিজ। এবার দেখো সিরিজে যখন রোধটা কানেক্ট থাকে তখন তার ফর্মুলাটা কেমন হয়ে থাকে, তখন তার ফর্মুলাটা কিন্তু হয়ে থাকে R1 প্লাস R2 প্লাস R3, এইভাবে কিন্তু মানে চলতেই থাকে। আর যখন আমাদের প্যারালালি হয় তখন কিন্তু এটা 1/R1 প্লাস 1/R2 এইভাবে কিন্তু চলতে থাকে। তো আমাদের এখানে সিরিজ চেয়েছে, সিরিজটা কত চেয়েছে না R1 চেয়েছে আর R2, দুখানা রোধ আছে। তাই যদি আমরা সিম্পল ডেটাটাকে পুট করি 10 আর এখানে 20, আলটিমেটলি কত হবে 30 ওহম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে আবার দেখাচ্ছি, দেখো এই যে R1 আছে আর এই যে R2 আছে, জাস্ট তোমরা ডেটাগুলোকে পুট করো, 10 আর 20 কত হবে, 10 আর 20 কিন্তু হয়ে যাবে 30 ওহম। ঠিক আছে, 30 ওহম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 15 নম্বর কোশ্চেন কি বলেছে, 10 কেজি ওজনের একটি বস্তুকে মাটি থেকে কত মিটার উঁচুতে তুললে 400 জুল কার্য করা হবে যখন G = কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার দেখো তোমরা কিন্তু এতদিন পর্যন্ত এক ধরনের অঙ্ক করেছিলে যেখানে কিন্তু তোমাদের mgh এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার সাহায্যে কিন্তু তোমাদেরকে কী বের করতে হচ্ছিল, এনার্জি বা জুলটা কিন্তু বের করতে হচ্ছিল। কিন্তু এইবার তোমরা দেখতে পাবে, দেখো আমাদের কিন্তু এনার্জি কত সেটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এনার্জি কিন্তু আমাদের 400 জুল বলে দিয়েছে। আমাদেরকে কিন্তু ফর্মুলাটা দিয়েছে কি না mgh দিয়েছে, যেখানে কিন্তু এমটাও বলে দিয়েছে 10 কেজি, আবার এখানে কিন্তু জিটাও বলে দিয়েছে 10 কেজি, এইচটা কিন্তু বলেনি। ঠিক আছে, তো এইচটাকে আমরা কী ধরতে পারি, এইচটাকে কিন্তু আমরা এই এক্স ধরতে পারি, মনে করো আমি এইচটাকে এখানে এইচই রাখলাম। ঠিক আছে, তারপরে কী হবে দেখো এইচটা কিন্তু এইখানে থাকবে, আর এই যে 10টা থাকবে আর এই যে 10টা থাকবে এটা কিন্তু এখানে গুণ আকারে আছে, এখানে কিন্তু ভাগ হয়ে যাবে। তাই এইটা দিয়ে এটাকে কাটবো, এইটা দিয়ে এটাকে কাটবো, তাই হাইট কত হবে, হাইট কিন্তু হয়ে যাবে 4 মিটার। ঠিক আছে, এই ধরনের কিন্তু দেখো যে ফর্মুলা যেটা থাকে, তুমি যদি মেন ফর্মুলাটা মুখস্থ রাখো, তা এই যে মেন যে ফর্মুলা পোটেনশিয়াল এনার্জি এটা কিন্তু mgh। ঠিক আছে, তো এই যে mgh যেটা আছে এটাকে আমরা যদি অর্গানাইজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্গানাইজ করলে বিভিন্ন রকম ফর্মুলা হতে পারে। তুমি এখান থেকে চাইলে এম এর মান বের করতে পারো, তুমি চাইলে জি এর মান বের করতে পারো, তুমি চাইলে এইচ এর মান বের করতে পারো, তুমি চাইলে টোটালটার যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি যেটা হবে সেটাও কিন্তু বের করতে পারো। তাই তোমাদেরকে কিন্তু সবার প্রথমে জানতে হবে এই mgh মানে mghটা কিন্তু একটা ফর্মুলা, আর সেটা কার ফর্মুলা, সেটা কিন্তু পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। ঠিক সেরকম করে দেখো কাইনেটিক এনার্জি বা গতিশক্তিও হয়ে থাকে, কিন্তু গতিশক্তির যে ফর্মুলা যেটা আছে, গতিশক্তির যে ফর্মুলা যেটা আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, ফর্মুলা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্সের অঙ্ক করার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন, দন্ত চিকিৎসকরা কোন আয়না ব্যবহার করে থাকেন। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, অবতল দিয়েছে, উত্তল দিয়েছে, বোধ দিয়েছে আর নট দিয়েছে। দেখো দন্ত চিকিৎসার ক্ষেত্রে কী প্রয়োজন, আমাদের কিন্তু দাঁতটাকে ডাক্তাররা বড় করে দেখতে চায়, এটাই কিন্তু প্রয়োজন। তাই কোনো একটা জিনিসকে, কোন লেন্স কোনো ছোট জিনিসকে আকারে বড় দেখায়, তো সেটা কিন্তু হয়ে যাবে অবতল লেন্স। ঠিক আছে, অবতল লেন্স কিন্তু কোনো ছোট জিনিসকে আকারে বড় দেখায়। এইবার দেখো এই যে উত্তল লেন্স আছে, এই উত্তল লেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। তো দেখো সবার প্রথম মনে রাখবে আমাদের যে চোখে, আমাদের মানুষের যে চোখ থাকে সেই মানুষের চোখে কিন্তু উত্তল লেন্সই থাকে। ঠিক আছে, আর এই যে উত্তল লেন্স আমরা কোথায় ব্যবহার করি এইটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে আমি আগের ক্লাসে করিয়েছি, এটা কিন্তু তোমাদেরকে কমেন্টে জানাতে হবে, এটা কিন্তু তোমাদের HW থাকলো। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, দন্ত চিকিৎসকরা কোন আয়না ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু অবতল আয়না হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটি তরল অধাতু। ঠিক আছে, কি হবে, নিচের কোনটি তরল অধাতু। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, জিঙ্ক দিয়েছে, কপার দিয়েছে, ব্রোমিন দিয়েছে আর পারদ দিয়েছে। দেখো পারদ কি, পারদ কিন্তু তরল ধাতু। ঠিক আছে, পারদ কিন্তু তরল ধাতু, আমাদের কিন্তু ধাতু চাইনি, আমাদেরকে অধাতু চেয়েছে। তরল অধাতু কোনটা, তো মনে রাখবে তরল অধাতু কিন্তু ব্রোমিন, ব্রোমিন কিন্তু তরল অধাতু। ঠিক আছে, একটা অধাতু যেটা কিন্তু তরল অবস্থায় থাকে সেটা কি, সেটা কিন্তু ব্রোমিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটিকে আপাতকালীন হরমোন বলা হয়ে থাকে। তো দেখো এটা কিন্তু একটা আমরা বলতে পারি বায়োলজির কোশ্চেন। ঠিক আছে, তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, সাইটোকাইনিন দিয়েছে, জিব্বারেলিন দিয়েছে, অ্যাড্রিনালিন দিয়েছে আর অক্সিন দিয়েছে। তোমরা যদি ঠিক করে খেয়াল করো, দেখো এই যে সাইটোকাইনিন আছে, জিব্বারেলিন আছে আর এই যে অক্সিন আছে, এই তিনটেই কিন্তু উদ্ভিদ হরমোন বা প্লান্ট হরমোন। এর ভেতরে একটাই কিন্তু প্রাণী হরমোন, আর সেটাকে কিন্তু আপাতকালীন হরমোন বলে, আর সেটা কিন্তু অ্যাড্রি
নালীন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 19 নম্বর কোশ্চেন, পরপর দুটি ক্রেস্টের ভেতরে দূরত্বকে কি বলা হয়ে থাকে। দেখো খুব ইম্পর্টেন্ট আর একটা কনসেপচুয়াল কিন্তু কোশ্চেন। মনে করো এখান থেকে একটা ওয়েভ সৃষ্টি হয়েছে, কিসের না শব্দের, ঠিক আছে, আর এইখানে গিয়ে মনে করো আর একটা ওয়েভ সৃষ্টি হয়েছে। এই যে দুটো ওয়েভ আছে, এই যে দুটো ওয়েভের ভেতরে যে দূরত্ব, এই যে দুটো ওয়েভের ভেতরে যে দূরত্ব, এটাকে কিন্তু বলা হয়ে থাকে ওয়েভ লেন্থ। কী বলা হয়ে থাকে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে ওয়েভ লেন্থ, আর যেটাকে কিন্তু বাংলাতে বলা হয়ে থাকে তরঙ্গ দৈর্ঘ্য। কি বলা হয়ে থাকে, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। আর ক্রেস্ট মানে কি, ক্রেস্ট মানে কিন্তু এরকম ওয়েভ। তো আমাদের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা কী ছিল, যে দুটো ক্রেস্টের মাঝের যে দূরত্ব তাকে কি বলা হয়ে থাকে, তো তাকে কিন্তু বলা হয়ে থাকে তরঙ্গ দৈর্ঘ্য। কি বলা হয়ে থাকে তাকে, তাকে কিন্তু বলা হয়ে থাকে তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, অরিজিন অফ স্পিসিস এই বইটা কে লিখেছে। দেখো এই যে কোশ্চেনটা আছে এটা তোমাদেরকে আমি আগে করিয়েছি, তো এই কোশ্চেনের যে সঠিক অ্যান্সার হবে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। দেখো এর আগে কিন্তু আমাদের আরও 27টা ক্লাস হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত দেখোনি ডেসক্রিপশনে দেখবে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।